প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন ফরদ মজহার, যার কোনো পরিচিতির দরকার নেই। ফরদ ভাই, আপনাকে স্বাগতম। আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আমার জন্য খুবই আনন্দের দিন। এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি, যার ফলে যেটুকু শেখা, যেটুকু জানা রাজনীতি, সমাজ, দর্শন সম্পর্কে, সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া, আপনার কাছ থেকেই জানা। আমি একটু পিছনে ফিরে যাই ফরদ ভাই, এটা একটু আমার জানারও ইচ্ছা আছে, আপনার সাথেও কথা বলার প্রয়োজন ছিল, তো আমরা দর্শকের সামনেই এটা আলাপ করে নিই। ধরেন এই যে প্রেসিডেন্সের সরকার, তার যে মিনিস্ট্রিগুলো, এগুলো তো ফাংশন করছে না ঠিক মতো, কোনোটাই ফাংশন করছে না ভালোভাবে। তো এই এবং উপদেষ্টাদের কার্যক্ষমতা সবকিছু নিয়েই মানুষের মনে প্রশ্ন আছে। এই উপদেষ্টা পরিষদটা কিভাবে গঠিত হলো, কারা সিলেক্ট করলো, কোন পদ্ধতিতে এটা তৈরি হলো, এটা আপনার কি কোনো ধারণা আছে বা জানা আছে? আমি যা বাইরে থেকে দেখেছি, এটা জাস্ট হ্যান্ডপিক, একজন কি দুজন ব্যক্তির পছন্দের ভিত্তিতে এটা হয়েছে, ঠিক আছে। আমার সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো পার্টিসিপেশন ছিল না। কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে 3টা লিস্টে, যতটুকু আমার জানা, 3টা তালিকা এই উপদেষ্টা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনার এসেছিল। একটা সেনাবাহিনীর তরফ থেকে, একটা রাজনৈতিক দলের তরফ থেকে, একটা ছাত্রদের তরফ থেকে। এখন এই লিস্ট থেকে কে কোন লিস্টে ছিল এটা জানার মানে এটা আলোচনা করার দরকার নেই। ওখান থেকেই পছন্দ অপছন্দ হয়েছে, কিন্তু এই পছন্দটা কিন্তু যে একটা যে ভারসাম্যহীন হয়ে গেছে, এই যে এখন যে লোকে বলতেছে এটা একটা চিটাগাং পরিষদ হয়ে গেছে, আমি বলি এনজিও গ্রাম। ঠিক আছে, আমি এটা খারাপ আমি ইচ্ছা কথা সেটা না। আপনার এনজিওতে থাকলে তো খারাপ কিছু হবে না। আপনি তো যেটা বলছেন যে আসলে দরকার ছিল যেখান থেকে নেই না কেন, যাদের একটা পলিটিক্যাল বিচক্ষণতা থাকে এবং এরপরে সরকারকে সহায়তা করতে পারে এবং তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ওঠা বসা, একটা বোঝাপড়া থাকে। আপনি কিন্তু দেখেন খুব কম কিন্তু এখানে আছে, ব্যতিক্রম আছে দু একজন ছাড়া, প্রত্যেকে কিন্তু একটা বিশেষ একটা ক্ষেত্র থেকে এসছেন এবং তাদের যে এক্সপার্টিসটা কিছুটা সীমিত সে অর্থে। তার মধ্যে আমাদের বন্ধু শুভ্র, হয়তো তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অধিকার সে করেছে, সে মানবাধিকার আন্দোলন সেটা করেছে, এরকম দু একজন আপনার থাকতে পারে। বাকিটা একান্তই হ্যান্ডপিক। একই সঙ্গে সে প্রথম আলো 1-11 গ্রুপ বলে দিয়েছে। আমি মানে প্রথম আলো বলতে আপনি ভুলে যাবেন না, যারা 1-11 ঘটিয়েছিল, মানে বাংলাদেশের রাজনীতিকরণের যারা প্রধান হোতা, তো আপনি সবগুলো লোক দেখবেন যে এটা একটা প্রথম আলো ক্যাবিনেট হয়েছে। তো প্রথম আলো ক্যাবিনেটটা হওয়াটাই তো অলরেডি লোকের চোখে একটা অত্যন্ত বিতর্কিত ব্যাপার হয়ে গেছে। আর এই প্রথম আলো তো বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে কিছু করে না, তারা তো ভারত বিরোধী কোনো কথাবার্তা বলে না। তারা আমার বিরুদ্ধে তাদের অভিযোগটা হলো আমি ভারত বিরোধী কেন, আর তো কোনো অভিযোগ নেই। আপনি দেখেন তারা সাক্ষাৎকার ছাপতেছে বিভিন্ন লোক, আমার এটা নিয়ে কোনো এমনি অভিযোগ করছি না, কিন্তু আপনি আমার তো একটা বক্তব্য আছে, আমি তো জনগণের কথা বলি, আমাকে তারা কোনো বক্তব্যে তারা কখনো ডাকবে না, কারণ আমি তাদের ধারণা অভিযোগটা হলো আমি নাকি অতিরিক্ত ভারত বিরোধী। আমি তো ভাই দিল্লি বিরোধী, ভারত বিরোধী না। আমার তো ভারত বহু জনগণের সঙ্গে, গণতান্ত্রিক জনগণের সঙ্গে বহু লড়াইতে আমি আছি, কারণ এই উপমহাদেশকে স্থিতিশীল করা, এই উপমহাদেশে এই বাংলাদেশের সঙ্গে একটা সম্প্রীতি গড়ে তোলা, এটা তো আমি আমার বাংলাদেশের নিরাপত্তার জন্যই জরুরি বলে মনে করি। আমি তো ভারত বিরোধী আমি কখনো ছিলাম না, আমি দিল্লি বিরোধী, আমি ঘোষিত না। ঠিক আছে, না ভরত ভাই, আমি ওই প্রসঙ্গে আসবো। আমি ভারতের প্রসঙ্গে স্পেসিফিক আমার কয়েকটা প্রশ্ন থাকবে। আমি আরেকটা জায়গায় একটু আসতে চাই, এই উপদেষ্টা এবং প্রফেসর ইউনূসের সরকার কিভাবে ফাংশন করছে সেটা প্রসঙ্গে। মানে প্রফেসর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ফিগার। উনি বড় অর্গানাইজেশন চালিয়েছেন, শুধু দেশে না বিদেশে। ওনার মেধার ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, ম্যানেজারিয়াল ক্যাপাসিটির ব্যাপারে প্রশ্ন হয়, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে উনার সমস্ত কিছু সত্ত্বেও একজন রাষ্ট্র নেতা হিসাবে উনাকে তুলে ধরতে পারেননি এখনো। আপনারও কি তাই মনে হয়? এটা আমার মনে হয়েছে, এবং যদি এটা আপনারও মনে হয় তাহলে এটা কেন? না, প্রথমত আমরা এভাবে ভাবি
যে তাকে নির্বাচিত ছাত্ররা তাকে চেয়েছে, সত্যি কথা। এবং চাবার পেছনে তাদের যুক্তিটা আপনি আহ, ফেলে দিতে পারবেন না। যুক্তি আছে। যুক্তির হলো তারা একটা এমন একটা মানুষকে চেয়েছে যার একটা আন্তর্জাতিক একটা তার একটা 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 ভাবমূর্তি ভাবমূর্তি আছে। আছে। এবং তারা এটাকে ব্যবহার করতে চেয়েছে ভাবমূর্তিটা দিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা কাজও করেছে। কিন্তু ডক্টর ইউনূস যে পলিটিক্যালি তিনি যে এত দুর্বল, এটা কিন্তু আমরা অনেকে বুঝি নাই। এই ক্ষেত্রে তার যে আহ, আহ, প্রজ্ঞা, আমি আশা হুম, করেছি সেই প্রজ্ঞাটা কিন্তু আমি সত্যিকার অর্থে খুব হতাশ হয়েছি ব্যক্তিগতভাবে। কারণ আমি যে কিছু কিছু জিনিস একদম কাণ্ডজ্ঞান থেকে আসে, এটা খুব বড় প্রজ্ঞা দরকার হয় না। এটা একটা যেমন গণ অভ্যুত্থান, হুম, বলছি আপনাকে, এটা গণ অভ্যুত্থান। এখানে হুম, গণ ব্যাপারটা গুরুত্বপূর্ণ, জনগণ এখানে গুরুত্বপূর্ণ। আপনি উপর থেকে কিচ্ছু চাপিয়ে দিতে পারবেন না। আপনি হুম, কোনো না কোনো পর্যায়ে জনগণের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আপনি এসে বসে কথা বলবেন, শুনবেন, সমালোচনা শুনবেন, তার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা আপনি নেবেন। কিন্তু তিনি একদমই তিনি নিজের মতন করে তিনি করেছেন কি, তারা কারা কমিটি করেছে সেটা আমরা জানি না। তিনি নিজের মতন করে বিভিন্ন রকম সিদ্ধান্ত তিনি দিচ্ছেন। এর ফলে কি হয়েছে খেয়াল করেন, আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি অ্যালিনেট করে দিয়েছেন। কারণ হুম, আপনি তাদের সঙ্গে তো কনসাল্ট করার কথা ছিল। হুম, জনগণকেও আপনি অ্যালিনেট করা শুরু করে দিয়েছেন। হুম, এখন আপনি ইমেজটা রিকভার করবেন কি করে? কারণ আপনি তো শুনুন, বিড়াল যদি মারবেন তো প্রথম রাতে মারতে হয়। হুম, ঠিক না? হুম, প্রবাদ আছে। আপনি হুম, যখন প্রথমেই যখন আপনি এইটা দেখিয়ে ফেললেন, কারণ এটা তো মুশকিল হয়ে যাচ্ছে যে জনগণ আস্থা হারিয়ে ফেলছে ইমিডিয়েটলি। কারণ আপনি হুম, যখনই প্রথম থেকে যখন চুপ্পুর কাছে শপথ দিলেন, এটার প্রথম ধাক্কা। তারপরে তারা ভেবেছে যে না, ঠিক আছে, হয়তোবা এই এই আমাদের লয়ারে বুঝেছে আমাদের একটা সাংবিধানিক সংকট আছে, আমাদের হুম, একটা কনস্টিটিউশনাল কি বলে শূন্যতা তৈরি হয়েছে। যেগুলো কিন্তু আসলে কিন্তু বোগাস। কারণ বাংলাদেশের সংকটের চরিত্রটা একান্তই রাজনৈতিক। এটার হুম, সঙ্গে সংবিধানের বা আইনের কোনো সম্পর্ক নেই। এটাকে হুম, খামাখা একটা আইনি বিষয়ে পরিণত করা হয়েছে। ফলে হুম, এটা তো বোঝাটাও তো তার একটা প্রজ্ঞা দরকার ছিল যে আসলে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং পলিটিক্যাল ক্রাইসিসের ফলে এটাকে রাজনৈতিক সংকটটা সমাধানের জন্য তাকে আনা হয়েছে। তো তিনি আইনের মধ্যে বা কি করে ঢুকলেন, এবং হুম, পরবর্তীকালে ঢুকলেন, ঠিক আছে, আপনি হয়তো তিনি অতটা বুঝেন নাই। কিন্তু পরে দেখছি উনি যেভাবে হ্যান্ডপিক কিছু লোককে ঢুকাচ্ছেন, এই যে কমিশনে খেয়াল করেন, ঢুকালেন তিনি স্বাধীন মালিক, প্রথমে খেয়াল হুম, করেন। হুম, আবার স্বাধীন রেখে সরাইতে থাকে হলো। তারপরে হুম, কাকে ঢুকালেন? আলী রিয়াজকে ঢুকালেন। হুম, আচ্ছা, আলী রিয়াজকে ঢুকাচ্ছেন ভালো। এখন আলী রিয়াজের পজিশনটা কি? তিনি কি সংবিধান পুনর্লিখন করতে চান? তার কিছু আগে লেখাটা পড়েছি। কিন্তু হুম, এই যে পুনর্লিখন যে করবেন, এটার ম্যান্ডেট তো নাই। আপনার হুম, তো শপথ নিয়েছেন যে সংবিধান আপনারা সংরক্ষণ করবেন, রক্ষা করবেন। তো হুম, সংবিধান বদলাবেন কি করে? হুম, এগুলো হুম, এগুলো দেখেন, এগুলো তো কাণ্ডজ্ঞানের বিষয়। এটার হুম, জন্য তো বড় কোনো বুদ্ধি দরকার পড়ে না। হুম, আপনাকে হুম, কে, কোন জায়গায় দাঁড়িয়ে আপনি হুম, এই সংবিধান সংস্কার করবেন? হুম, হোয়াট ইজ ইউর অথরিটি? হুম, আপনি কে দিচ্ছে এই অথরিটি সংবিধান বদলাবেন? আবার আপনি নিজে বলছেন যে হাত দিয়া এই শপথ নিচ্ছেন যে আপনি সংবিধান সংরক্ষণ করবেন। সংবিধান সংরক্ষণ করা কি আপনি বদলাতে পারবেন যদি শপথ নেবার পরে? এটা তো বদলাতে পারবে একমাত্র এই যে পরবর্তী আপনার কি বলে, যদি আপনি কোনো ওই আমাদের একটা যদি জাতীয় সংসদ হয়, মানে জাতীয় সংসদে 2/3 ভোটে আপনি হয়তো হুম, বদলাইতে বলতে পারবেন। তা আলী রিয়াজের কি পারবে সে করতে? তা আলী হুম, রিয়াজ যদি আমি হতাম, তা আমি তো প্রথমে তো করজোড়ে বলতাম যে ভাই, এটা তো হবে না, আমি তো এটা পারবো না। তারা হুম, বুঝি আলী রিয়াজের সংবিধান বোঝে না, হুম, আলী রিয়াজ আইন বোঝে। আমি ব্যক্তি আকারে বলছি না। এটা তো সিম্পল আর্গুমেন্ট। আপনি হুম, আপনি কি করে বদলাবেন? হু গেভ ইউ দ্য অথরিটি? হুম, ঠিক আছে? আপনি করতে পারেন না তো। হুম, আপনি একমাত্র যেটা করতে পারেন যে আপনি যদি একটা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে নিজেকে ঘোষণা দেন, আমি জনগণের পক্ষে এসেছি এবং আমি যেটা করবো এটাই জনগণের পক্ষে আইন, আপনি ডেফিনেটলি করতে পারেন। তাই তো নতুন গঠনতন্ত্রের প্রণয়ন করতে পারেন। হুম, আপনি নতুন করে গণপরিষদ নির্বাচন করবেন, গণপরিষদ পরে আপনি সরকার নির্বাচনের জন্য আপনি যাবেন। এটা তো হুম, জানা কথা। তাহলে হুম, এই যে একটা মারাত্মক প্রজ্ঞার একটা অভাব এবং হুম, জনগণের অভিপ্রায়ের সঙ্গে আপনি যে বিশ্বাসঘাতকতাটুকু করলেন, এটা তো হুম, ভয়ঙ্কর ব্যাপার। এখন এখান থেকে বেরিয়ে আসবেন কি করে? এখন ওনারা কি ঘোষণা দেয়, এটার জন্য আমি বসে আছি। তারা যদি অধ্যাদেশ দেয় পিনাকি, হুম, হুম। অধ্যাদেশ দিয়ে বোঝে করতে চেষ্টা করে, তারা বাংলাদেশকে একটা প্রবল প্রকট সংকটের দিকে তারা ঠেলে দেবে। এবং কেন, এটা কেন, কেন কেন? ফরহাদ ভাই? অধ্যাদেশ মানে কি? এই সংবিধানের অধীনে? এই হুম, সংবিধান তো বোঝে না। আপনারা তো নিজেরাই বোঝেন না। আপনি হুম, কিসের ভিত্তিতে অধ্যাদেশ দিবেন? হুম। আপনি কিসের ভিত্তিতে বলবেন এই সংবিধানের অধীনে